গুড মর্নিং। টাইগার হিল দেখতে এসেছি ভোর 4টের সময় উঠে। ভোর 3টে থেকে সব গাড়ির লাইন, লোক দেখুন। এত ঠান্ডা, আর এখানে থাকা যাচ্ছে না। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার দেখি ড্রাইভার কোথায় যায়। গাড়িতে গিয়ে টোটাল কথা বলছি, মুখও ঠোঁট নাড়াতে পারছি না। চলুন বেরিয়ে যায়। এইবার ঠিক করে মুখ নড়ছে, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর 4টের সময় উঠে ওই অন্ধকারে ভিডিও ক্যামেরা করেছি, কিন্তু কতটা ভালো এসছে জানি। এখানে সাইট সিন করার জন্য 2 রকমের রেট রয়েছে। একটা হচ্ছে 3,500, সেটা হচ্ছে বড় গাড়ি, সেটা 7-8 জন যাবে। আর একটা হচ্ছে ছোট গাড়ি, ওটাতে 4 জন, ওটা 2,500 টাকার মতন পড়বে। আর 7-8টা পয়েন্ট আপনাকে দেখাবে। টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, রক গার্ডেন, অনেকগুলো আছে। তারপরে রোপওয়ে, এই সবগুলো মিলিয়ে। আর আমি এই সুইফট ডিজায়ার করেছি, আমার পড়েছে 2,500 টাকা। আমি একা রয়েছি। আর এই আমার ড্রাইভার সাহেব সুরাজ, খুব ভালো ছেলে। এর নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাও একবার नाम्बर थोड़ा बता दो सूरज। हमारा गाड़ी का नंबर, तुम्हारा नंबर, मोबाइल का मोबाइल नंबर हमारा है 9749443820। आप मुझे कॉल कर सकते हैं। स्विफ्ट डिजायर है गाड़ी। হ্যাঁ, ট্রাই করে দেখে নেবেন। সত্যি খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে। আর এরপর আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রি, ওখান থেকে যাব বাতাসিয়া লুপ। এখানে টাইগার হিলে ঢোকার জন্য এন্ট্রি ফি নেয়। ঢোকার সময় নেয় না, এটা বেরোবার সময় নেয়। 70 টাকা করে এন্ট্রি ফি নেয়। এই যে এন্ট্রি ফি কাটছে, এই যে। থ্যাংক ইউ। ও আমাকে, আমি ডিসকাউন্ট পেয়েছি। 70 নেয়, সেই জায়গায় 50 টাকা নিয়েছে। থ্যাংক ইউ। চলে এসছি ঘুম মনিস্ট্রি। চলুন ভেতরে ঢুকে দেখি। ঘুম মনিস্ট্রি বা ওল্ড ঘুম মঠ হলো ইগা চেয়োলিং এর জনপ্রিয় নাম।
মঠটি গেলুকাপা বা হলুদ হাট সম্প্রদায়ের অন্তর্গত এবং এটি বৌদ্ধ মূর্তির 15 ফুট উচ্চ মূর্তির জন্য পরিচিত। ভবনটির বাহ্যিক কাঠামো 1850 সালে ম্যাঙ্গোলিয়ান জ্যোতিষী এবং সন্ন্যাসী শোকোপো সেরাব গিয়াতোসে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি 1905 সাল পর্যন্ত মঠের প্রধান ছিলেন। 1909 সালে ডোমো গেসে রিম্পোচে নামে পরিচিত সেরাব গিয়াতোসের স্থলাভিষিক্ত হন। তিনি মৈত্রেয় বৌদ্ধের মূর্তিটি পরিচালনা করেছিলেন এবং তিনি 1952 সাল পর্যন্ত এই মঠের প্রধান ছিলেন। এরপর 1959 সালে তিব্বতে চীনা দখলের সময় অনেক উচ্চপদস্থ অ্যাবট ভারতে পালিয়ে যান এবং এই মঠে আশ্রয় নেন। তারপর 1961 সালে ধর্দ রিম্পোচে দার্জিলিং ভূমের ইগোচেলিং মঠের প্রধান হন। তিনি 1990 সালে মারা যান এবং এর 3 বছর পরে তেনজিন লেপসাদ ওংডিং নামে একটি ছেলে তার পুনর্জন্ম হিসেবে স্বীকৃত হন। এরপর 25 এপ্রিল 1996 তিনি কালিম্পং তিব্বতী ITBCI স্কুলের সিংহাসনে অধিষ্ঠিত হন। তুলকুশের লাইনের ত্রয়োদশ তেনজিং লেকসাদ ওয়াংদি এখনও ধর্দ তুলুক নামে পরিচিত। তিনি দক্ষিণ ভারতের দ্রেপুং লোসেলিং ইউনিভার্সিটিতে তিব্বতী দর্শন নিয়ে পড়াশোনা করছেন। ধার্দ রিম্পোচের তত্ত্বাবধানে মঠটির উন্নতির জন্য ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছিল। কিছু উদ্যোগ সফল হয়েছে, কিছু হয়নি। গত 2 দশক ধরে মঠটি সন্ন্যাসী এবং অর্থ উভয় ক্ষেত্রেই মারাত্মক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মঠের জন্য প্রাপ্য অনুদান সরকার থেকে বা অন্য কোনো উৎস থেকে পাওয়া যায়নি। বর্তমানে স্থানীয় ভক্তদের দান ও অনুদানের মাধ্যমে মঠটি তার চাহিদা পূরণ করছে। ঘুম মনিস্ট্রি থেকে এবার আমরা বাতাসিয়া লুক যাচ্ছি। চলে এসেছি বাতাসিয়া লুক। এটা হচ্ছে বাতাসিয়া লুক বা গোর্খা মেমোরিয়াল। এখানে টিকিট করতে হলো 50 টাকা করে টিকিট। বেসিক্যালি এটা ওয়ার মেমোরিয়াল। জায়গাটা সুন্দরী, খুবই সুন্দর, ছবির মতন সাজানো সব।
বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি যুদ্ধ স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে। এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং বীর গোর্খা সৈনিকদের স্মরণে তৈরি করেছিল, যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছিল। এই স্মৃতিসৌধটি 22শে মার্চ 1995 তারিখে উদ্বোধন করা হয়েছিল। বাতাসিয়া লুপ বা গোর্খা ওয়ার মেমোরিয়াল জায়গাটি ছবির মতন সাজানো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে ভালো করবেই করবে। জায়গাটির চারপাশে পাহাড়, পাইন গাছ এবং মেঘ এক অনন্য পরিবেশের সৃষ্টি করেছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে বিখ্যাত টয় ট্রেনের যাত্রা বাতাসিয়া লুপ ও ওয়ার মেমোরিয়ালের মধ্যে দিয়েই যায়। এই স্থানটি 5 কিলোমিটার দার্জিলিং শহর থেকে এগিয়ে এবং ঘুম ও দার্জিলিং শহরের মধ্যে অবস্থিত। আজকে সকাল থেকে এখানকার ওয়েদার খুব দারুণ, একদম ঝকমকে রোদ উঠেছে। আর আমি যখন টাইগার হিল দেখতে যাচ্ছিলাম তখন টেম্পারেচার ছিল 12 ডিগ্রি, এখন 15 ডিগ্রি। মানে খুব দারুণ ওয়েদার, সানশাইন ওয়েদার। সব জায়গাতেই গরম কাপড়ে পসরা নিয়ে সব জায়গাতেই বসে আছে। আর এই বাতাসিয়া লুপকে পুরো বাইরে থেকে ভেতরে দেখুন, সব জায়গায় লাইন দিয়ে বসে রয়েছে এই গরম কাপড়ের পসরা নিয়ে। এই টুপিটা কিনলাম বাতাসিয়া লুপ থেকে, 100 টাকা নিল। একটু কমেন্টসে বলবেন কিরকম লাগছে। এ হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন। নিচ থেকে শিলিগুড়ি থেকে টয় ট্রেনে করে আসলে এই স্টেশনেই নামতে হবে। এখন আমরা যাচ্ছি রোপওয়ে। চলে এসেছি রোপওয়ে চড়ার জন্য। শুধু সিঁড়িটা দেখুন, বাপরে বাপ। এখনো খুলিনি, অল্পই লাইনে আছে। এখনো টিকিট কাউন্টার ওপেন হয়নি, 10টায় ওপেন হবে। আশপাশটা ঘুরে দেখে নি। দার্জিলিংয়ে যে প্যানোরামিক দৃশ্যগুলির জন্য এত বিখ্যাত তা অনুভব করার জন্য সেরা উপায়গুলির মধ্যে একটি হলো রোপওয়েতে যাত্রা করা। রঙ্গেত নদীর চারপাশের উপত্যকার অপূর্ব দৃশ্যের কারণে একে দার্জিলিংয়ের রঙ্গেত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কারও বলা হয়। দার্জিলিংয়ের চকবাজার থেকে 3 কিলোমিটার দূরে সিঙ্গামারি থেকে কেবল কারের স্টার্টিং পয়েন্ট।
রোপওয়ের টিকিট কাউন্টার খুলেছে, 9টায় লাইন দিয়েছিল, 10:30টার সময় টিকিট কাউন্টার খুলে 10:30টায় খুলেছে। এবার দেখা যাক কত কি টিকিট নেয়, জানাচ্ছি টিকিটটা কেটে। एक टिकट 60 रुपीस है आपके पास। এই হচ্ছে রোপওয়ের টিকিট, 260 টাকার টিকিট পড়লো। আর আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, নাহলে প্রচুর লাইন পড়ে, প্রচুর লাইন পড়ে। আমি 9টায় এসেছি, 1.5 ঘন্টা লাইন দিলাম, 10:30টায় টিকিট কাউন্টার খুলে। ঠিক আছে, রোপওয়ের লাইনে একজন সাবস্ক্রাইবার বাড়ালাম, দিনাজপুর থেকে এসছে। তোমার নাম কি? আমার নাম জিশান জিশান কি? জিশান আলী জিশান আলী। মাই ফ্রেন্ড ইজ ফ্রম কেরালা হি কেম ফ্রম কেরালা মাই ফ্রেন্ড ও কেরালা থেকে এসছে দেখতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দেখো হ্যাঁ শিওর এরমভাবেই চলবে।
নামলাম রোপওয়ে থেকে, ওরে বাপরে বাপ, বিশাল লম্বা, বিশাল। আমি এখন যাচ্ছি জাপানিজ টেম্পল দেখতে। আর রোপওয়ে উঠে আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিল, আর ব্যাটারি ছিল গাড়িতে, তাই ওখানে কিছু ফটো মোবাইলেও তুলেছি। জানি না কতটা কি ভালো আসবে। এখন যাচ্ছি জাপানি টেম্পল। চলুন জাপানি টেম্পলে গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি জাপানিজ টেম্পল দেখতে। বাবা ভীষণ জ্যাম, হেঁটে হাঁটতে হবে। পিস প্যাগোডা বা জাপানিজ টেম্পল হলো প্যাগোডাগুলির মধ্যে একটি, যা সমস্ত জাতি এবং ধর্মের লোকদের বিশ্ব শান্তির সন্ধানে তাদের একত্রিত করতে সাহায্য করার জন্য প্রকাশ প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরে অবস্থিত। অন্যান্য পিস প্যাগোডাগুলির মতো এটি নিচিদা তুসু ফুজি 1885 থেকে 1985 জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী এবং নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ আদেশের প্রতিষ্ঠাতা এর নির্দেশনায় নির্মিত হয়েছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠলে নিচের স্তরে দুই পাশে সিংহের দুটি কংক্রিটের মডেল দেখতে পাওয়া যায়। বুদ্ধের অবতারগুলি সমস্ত বড় মূর্তিগুলি দেয়ালে খোদাই করা এবং সোনালি রঙে পালিশ করা। পিস প্যাগোডা জাপানের ডক্টর এম ওয়াহাকা ডিজাইন করেছিলেন এবং এটি নির্মাণে 3 বছর সময় লেগেছিল। লোটাস সূত্র অনুসারে পিস প্যাগোডার চেহারাটি ভগবান বুদ্ধের একটি মূর্তি প্রতীক, যা শান্তি বিকিরণ করে এবং অহিংসা। এটি ভূমির পাশাপাশি মানুষের মন ও আত্মাকে শুদ্ধ করে। প্রথম শান্তি প্যাগোডা জাপানের কুমামোটোতে 1954 সালে ফুজি গুরুজি দ্বারা নির্মিত হয়েছিল। দারুণ জায়গা, দারুণ জায়গা। আর আপনাদের একটা রেকমেন্ড করছি, দার্জিলিংয়ে এলে অবশ্যই রোপওয়েটা উঠবে, দারুণ এক্সপিরিয়েন্স করবে। এই এক্সপিরিয়েন্স জীবনে ভুলবেন না। প্যাগোডার ওপর থেকে চমৎকার দৃশ্য দেখতে পাওয়া যায়। সোজা নিচে দূরত্বে জাপানি মন্দির দেখতে পাওয়া যায়, তার পেছনে সারি সারি পাইন গাছের সমারোহ। প্যাগোডার ভিত্তিপ্রস্তরটি 3 নভেম্বর 1992 সালে নিচিদাতুসু ফুজি স্থাপিত হয়েছিল এবং 1 নভেম্বর 1992 সালে উদ্বোধন করা হয়েছিল। প্যাগোডাটির নকশা এম ওয়াহাকা করেছিল এবং এটি নির্মাণে 36 মাস সময় লেগেছিল। এতে মৈত্র বৌদ্ধ সহ বৌদ্ধের 4টি অবতার রয়েছে। প্যাগোডার উচ্চতা 28.5 মিটার বা 94 ফুট এবং ব্যাস 23 মিটার বা 75। মন্দির খোলার সময় সকাল 4:30 থেকে প্রতিদিন সন্ধ্যে 7টা পর্যন্ত। কোনো এন্ট্রি ফি এখানে লাগে না। প্রার্থনার সময় সকাল 4:30 থেকে 6টা পর্যন্ত এবং বিকেলে 4:30 থেকে 6:30 পর্যন্ত। এই জাপানিজ টেম্পল থেকেই ব্লগটা শেষ করছি। আজকের মতন দার্জিলিং সাইট সিন ভ্রমণ শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।